আগামী দিনের রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সন্ধ্যায় জামাতে ইসলামীর ইফতার মাহফিলে একথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে বিরোধী দলীয় নেতা জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিক রহমান বলেন, গতানুগতিক বিরোধী দল না হয়ে সরকারকে সহায়তা করতে চায় জামাতে ইসলামী। ইলিয়াস মাদবরের রিপোর্টে দেখুন বিস্তারিত। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। সেখানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যোগ দেন মন্ত্রী পরিষদের সদস্যরাও। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, অনেক ত্যাগের বিনিময়ে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এই সরকারের কাছে মানুষের অনেক প্রত্যাশা। জনগণ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। তিনি সব রাজনৈতিক দলগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ প্রায় 1 যুগেরও বেশি সময় ধরে অকাতরে জীবন দিয়েছে, বিভিন্ন অত্যাচার, নির্যাতন, গুম, খুনের শিকার হয়েছে। এত ত্যাগের বিনিময় আমরা আজকের এই গণতন্ত্রের যাত্রা যেটি সূচনা হচ্ছে বা হয়েছে নির্বাচনের মাধ্যমে, সেটির সুযোগ পেয়েছি। এই ত্যাগের মাধ্যমে, এই আত্মত্যাগের মাধ্যমে হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীন গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। জামাতের আমির ও বিরোধী দলীয় নেতা বলেন, গতানুগতিক বিরোধী দল না হয়ে জনগণের প্রত্যাশিত বিরোধী দল হতে চায় জামাত ইসলামী। সরকারের গৃহীত সকল সঙ্গত পদক্ষেপে আমাদের পূর্ণ সমর্থনও থাকবে, সহযোগিতাও থাকবে। কিন্তু আমাদের বিবেচনায় আমরা যদি দেখি যে সরকার কোনো অসঙ্গত সিদ্ধান্ত কিংবা পদক্ষেপ নিয়েছেন, আমরা প্রথমে দৃষ্টি আকর্ষণ করব। সরকার আমাদের পরামর্শগুলো গ্রহণ করলে আমরা কৃতজ্ঞ হব, জাতি উপকৃত হবে। সরকার আমাদের পরামর্শ গ্রহণ না করলে বিরোধী দলের যে ভূমিকা সেইটাই আমরা পালন করব। আমরা জাতির অধিকারের পক্ষে দাঁড়াবো। তবে আমরা এই সদিচ্ছাই রাখতে চাই, এই ধারণাই পোষণ করতে চাই যে এই সরকার সংসদকে আগামীতে এগিয়ে যাওয়ার বাহনে পরিণত করবে। ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইলিয়াস মাদবর, মাই টিভি, ঢাকা। দেশের মানুষ সরকারের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, শান্তিপূর্ণ দেশ করতে সবাইকে নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, 5 বছর যেহেতু একসাথে কাজ করতে হবে, তাই সবার সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। ইউসুফ আলীর রিপোর্ট। শনিবার সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও অফিস করতে সকাল 10:15টায় তেজগাঁয়ে অবস্থিত কার্যালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:30টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন প্রধানমন্ত্রী। আপনাদেরকে প্রথমেই আমি রমজানের শুভেচ্ছা জানাচ্ছি, রমজানুল মোবারক। এ সময় তিনি বলেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়তে দুর্নীতিকে না বলতে হবে। সমাজের সকল ব্যবস্থা, রাষ্ট্রের সকল ব্যবস্থাকে অনেক পিছিয়ে দিয়েছে, অনেক ক্ষেত্রে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গিয়েছে। সেটি হচ্ছে দুর্নীতি। গত 12 তারিখে যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ম্যানিফেস্টোকে সমর্থন দিয়েছে। এবং একই সাথে পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে যখন একটি রাজনৈতিক দল যারা জয়লাভ করে সরকার গঠন করে, তারা তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করে। তবে এই ম্যানিফেস্টোকে যদি আমাদের বাস্তবায়ন করতে হয়, খুব স্বাভাবিকভাবে আপনারা যারা প্রজাতন্ত্রের যারা কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, অবশ্যই আপনাদের সহযোগিতা প্রয়োজন। তারেক রহমান বলেন, সবাই মিলে কাজ করলে এর সুফল ভোগ করবে দেশের জনগণ। বাংলাদেশের আইন বা সংবিধান অনুযায়ী আগামী 5 বছর আমরা অনেকেই একসাথে কাজ করব। এমন একটি আপনারা জায়গায় কাজ করছেন যেখানে সমগ্র জাতির, সমগ্র দেশের একটি দায়িত্ব ভার বিভিন্নভাবে আপনার উপরে কিন্তু অর্পিত আছে। আমরা যদি আমাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে আমরা পালন করতে পারি, নিশ্চয়ই আমরা এই দেশ এবং এই দেশের যারা নাগরিক, তাদের আমরা ভাগ্যের পরিবর্তন করতে সক্ষম আমরা।
রাষ্ট্রের স্বার্থে নিয়ম শৃঙ্খলা ও গোপনীয়তা রক্ষা করারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। আপনাদের সকল কাছে আমার অনুরোধ থাকবে যে অবশ্যই আপনার স্ব অবস্থান থেকে যেখানে গোপনীয়তার বিষয় থাকবে সেখানে দয়া করে আপনারা রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে গোপনীয়তা রক্ষা করবেন, যাতে করে দেশ, রাষ্ট্র কোনো বিব্রতকর অথবা এমন কোনো অবস্থায় না পড়ে যেখানে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হতে পারে, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে। মানুষকে অবশ্যই সেফ ফিল করতে হবে, সেটি রাস্তাঘাটে হোক, সেটি তার অফিস আদালতে হোক, সেটি পথ চলায় হোক, সেটি তার ব্যবসা বাণিজ্য হোক, এমনকি সেটি পরিবার নিয়ে যখন সে ঘরে থাকবে সেখানেই হোক। কাজটি অনেক কঠিন, কিন্তু আমি মনে করি আপনারা সহ প্রজাতন্ত্রের সমগ্র বাংলাদেশের প্রজাতন্ত্রের যত কর্মকর্তা কর্মচারী আছেন, আমরা যদি সকলে মিলে একসাথে কাজ করি, নিশ্চয়ই আমরা সেরকম একটি পরিস্থিতি গড়ে তুলতে সক্ষম হব। তিনি বলেন, দেশে বিনিয়োগ বাড়াতে সবাইকে সচেতন হতে হবে। একজন বিদেশি বিনিয়োগকারী যখন এয়ারপোর্টে নামবে, সে কিন্তু বাংলাদেশটি কেমন, বাংলাদেশে সে কতটুকু নিরাপদ, বা বাংলাদেশে কতটুকু সে কিভাবে চলতে পারবে, কিভাবে সে এখানে বিনিয়োগ সহ যে কোনো কাজ সহজভাবে করতে পারবে, এটি সে রাস্তায় বের হলেই বুঝতে পারবে যে বুদ্ধিমান লোক। সেই জন্যই আমি বলেছি যে ডিসিপ্লিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে সুনাগরিক হিসেবে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের মানুষ বর্তমান সরকারের কাছে অনেক প্রত্যাশা, আশা, আকাঙ্ক্ষা তারা রাখছে। আসুন আমরা সেই রাষ্ট্রটিকে গড়ে তোলার চেষ্টা করি, যেই রাষ্ট্রটিকে ঘিরে বাংলাদেশের মানুষ আশার আলো দেখতে পাবে, যেখানে এগিয়ে যাওয়ার স্পৃহা, সাহস, উদ্দীপনা মানুষ পাবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। আজকের দলের নেতাকর্মীদের স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা 11 আসনের এমপি নাহিদ ইসলাম। তৃণমূলকে শক্তিশালী করার লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। সন্ধ্যায় ধানমন্ডি আবাহনী ক্লাব মাঠে এনসিপির প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। আগামীর সংসদে দ্রুত সময়ে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত অধ্যাদেশ রয়েছে তা ইনডেমনিটি দেওয়া হবে এবং সংসদ তা অনুমোদন করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। ঐক্যবদ্ধভাবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন নাহিদ ইসলাম। আমরা সামনের দিকে এগিয়ে যাই, সামনে স্থানীয় সরকার নির্বাচন, আমরা স্থানীয় সরকার নির্বাচন দ্রুতভাবে সেই প্রত্যাশা রাখবো। সারা দেশে এনসিপির প্রতি আহ্বান থাকবে যে আপনারা স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নেন। তৃণমূল সংগঠনকে আমরা শক্তিশালী গড়ে তুলতে চাই। এবারে নির্বাচনে 6টি আসন আমরা বিজয় লাভ করেছি, আমরা এটাতেই সন্তুষ্ট নই। আমরা সামনের দিনগুলোতে আমাদের এই অর্জনকে আমরা বৃদ্ধি করব। আগামী সংসদ দ্রুত সময়ের মধ্যে সংস্কার পরিষদ হবে এবং অন্তর্বর্তী সরকারের যত আইন তারা পাশ করেছে, যত অধ্যাদেশ রয়েছে সেটাকে ইনডিমনিটি দেওয়া হবে, সংসদ সেটাকে অনুমোদন করবে, সেই প্রত্যাশা আমরা রাখছি। অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদ যাত্রা স্বস্তির এবং নিরাপদ হবে, এজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। সকালে নারায়ণগঞ্জে নির্মাণাধীন টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন। শেখ রবিউল আলম জানান, ঢাকা সিলেট ও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট এড়াতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই চাঁদাবাজির সুনির্দিষ্ট তথ্য আমরা জানতে পারলে ভালো, আমরা সবসময় এটা মনিটরিং করি। যেখানে যতটুকু ব্যত্যয় পাওয়া যায় সেটা নিবৃত্ত করার চেষ্টা আমাদের থাকে এবং আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা অবগত করি, কারণ এটা ফৌজদারি অপরাধ। আপনাদের কাছে যদি কোনো সুনির্দিষ্ট তথ্য থাকে আমি খুব বাধিত হব যদি সুনির্দিষ্টভাবে বলেন যে মানে এই জায়গায় এই সময় এরকমভাবে ঘটছে। পরিকল্পিত শহর গড়তে হলে সবার আগে নিরাপদ সড়ক গড়তে হবে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে বরিশালে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক বরিশাল ও পিরোজপুর সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। মন্ত্রী বলেন, রাষ্ট্র মানবিক হওয়ার পাশাপাশি পরিবহন মালিক শ্রমিককেও অবৈধ ক্ষমতা ছাড়তে হবে। এ সময় পিরোজপুর এবং বরিশালে সড়কের দুর্ঘটনায় নিহত আহত মোট 61টি পরিবারের মাঝে 2,17 লাখ টাকার চেক বিতরণ করা হয়। ফলে মনোযোগটা থাকতে হবে কিন্তু জনগণের জন্য। পরিবহন ব্যবসা, পরিবহন থেকে চাঁদা আদায় করা, তারপর সেখান থেকে কি করে অপরাধীদেরকে রক্ষা করা যায়, একটা দুর্ঘটনা ঘটে গেলে তাকে কিভাবে জবাবদিহিতার বাইরে রাখা যায়, সে যত বড় বেশি জবাবদিহিতার বাইরে রাখা যায়, আইন ভাঙা যায়, সে তত বড় শ্রমিক নেতা, তত বড় প্রভাবশালী পরিবহন নেতা, সে ইচ্ছা করলেই ধর্মঘট করে দিতে পারে। এই মনোজগৎ থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে।
পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে দাদিকে হত্যা করে নাতনিকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটেছে। পৃথক জায়গা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন ভবানীপুর উত্তর পাড়ার সুফিয়া খাতুন ও নাতনি জামিলা আক্তার। পুলিশ জানায় সকালে বাড়ির উঠানে সুফিয়া খাতুনের রক্তাক্ত মরদেহ পাওয়া যায়। জামিলাকে খোঁজাখুঁজির এক পর্যায়ে সরিষা খেতে তার মরদেহ পাওয়া যায়। ঘটনার সময় মেয়েটির বাবা ঢাকায় ছিলেন। ধারণা করা হচ্ছে রাতে ওই মেয়েকে ধর্ষণ করতে আসে দুর্বৃত্তরা, কিন্তু দাদি টের পেয়ে যাওয়াতে দাদিকে হত্যা করে। পরে মেয়েকে অপহরণ করে সরিষা খেতে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। নরসিংদীর চাঞ্চল্যকর কিশোরী আমেনা বেগম গণধর্ষণ ও হত্যা মামলায় প্রধান অভিযুক্ত নুরা সহ 7 আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নরসিংদী, গাজীপুর, ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক। বলেন, ধর্ষণ ও হত্যা ঘটনায় নূর মোহাম্মদ নুরা, এবাদুল্লাহ, হজরত আলী এবং গাফফার এই 4 জন জড়িত। আহমেদ আলী মেম্বার, ইমরান দেওয়ান এবং আয়ুব বিচার সালিসের সাথে জড়িত। সালিসের সাথে জড়িত এজাহার নামীয় অপর 2 আসামি গ্রেপ্তার অভিযানে অব্যাহত রয়েছে। 4 জন, এছাড়াও এই ঘটনাকে কেন্দ্র করে সালিশ বৈঠকে জড়িত ছিল আরো 5 জন। টোটাল 9 জন আসামি নাম এজাহারভুক্ত ছিল। তাদের মধ্যে আমরা 4 জন ধর্ষণকারীকেই গ্রেপ্তার করতে নরসিংদী জেলা পুলিশ সক্ষম হয়। ধর্ষণ মামলায় জড়িতদের কেউ আশ্রয় দিলে তাদের শেকড় ধরে উপড়ে ফেলা হবে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আইনমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সাংবিধানিকভাবে যতগুলো অধ্যাদেশ হয়েছে প্রত্যেকটা অধ্যাদেশই বিল আকারে পেশ করা হবে। তিনি আরও বলেন, মামলার জট দেশে একটি প্রকট সমস্যা, সেখানে নিরসন করতে ব্যবস্থা নেওয়া হবে। তবে কেউ বিচার বিভাগের স্বাধীনতার অপব্যবহার করলে বিষয়টি সুপ্রিম কোর্ট দেখবেন বলেও জানান তিনি। সরকারি যেটা বরাদ্দ হবে সেই বরাদ্দ জনগণের জন্য বরাদ্দ হয়। প্রত্যেকটা পয়সা খরচ হচ্ছে সঠিক জায়গায়, এটা নিশ্চিত করতে বলেছি। এবং বলেছি যদি কোনো দুর্নীতির আশ্রয় কেউ নেয়, শুধু তার চাকরি যাবে, ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে, সেটা হবে না, সাথে তার বিরুদ্ধে একটা দুর্নীতির মামলাও হবে। অমর একুশে বইমেলার আজ প্রথম শিশু প্রহর। বাবা মায়ের সাথে শিশুদের পদচারণে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। অভিভাবকরা বলছেন, বাংলা ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে শিশুদের পরিচয় করিয়ে দিতে সন্তানদের নিয়ে এসেছেন তারা। আরও জানাচ্ছেন সাদিয়া হক মৌ। বইমেলার তৃতীয় দিনে সকাল 11টা থেকে বাবা মায়ের সঙ্গে শিশুদের পদচারণায় মুখর হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। শিশুদের হাসি আনন্দে জমে ওঠে শিশু প্রহর এলাকা। কেউ কিনছে ছড়ার বই, কেউ সায়েন্স ফিকশন, আবার কেউ বা ভূতের গল্প। নিজের পছন্দের বই বেছে নিতে ব্যস্ত ক্ষুদে পাঠকেরা। প্রশাসকরা বলছেন, শিশুতোষ বইয়ের চাহিদা দিন দিন বাড়ছে। বাচ্চাদের নিয়ে আসেন, পাপেট শো দেখেন। জ্ঞানের সূচনাটা কিভাবে হয় এই জিনিসটা মূলত জানানোর জন্য, বা একটা মেলা বা একটা বইমেলা কেমন হয় সেটা দেখানোর একটা উদ্দেশ্য। এবার মেলায় শিশুদের মূল আকর্ষণ সিসিমপুর না থাকলেও বিকল্প হিসেবে রাখা হয়েছে পাপেট শো। আয়োজকরা জানিয়েছেন, এই পাপেট শো চলবে আগামী 15ই মার্চ পর্যন্ত। শিশুদের জন্য কিছু করা পাপেট শো, তারা বইমেলায় আসছে, সাথে পাপেট শো দেখছে, পাপেট তৈরি কর্মশালা হচ্ছে, তারা পাপেট কিভাবে তৈরি করবে সেটা শিখছে, সাথে তারা যদি চায় পাপেট বাসায় নিয়ে যাবে সেটাও ব্যবস্থা আছে আমাদের। অভিভাবকদের মতে, বইমেলায় শিশুদের নিয়ে আসার উদ্দেশ্য কেবল বই কেনাই নয়, বরং বাংলা ভাষা, সংস্কৃতি এবং ইতিহাসের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দেওয়া। যে সিসিমপুরটা এবছর থাকা উচিত, তো তারপরেও একটা ব্যাকআপ বলুক, যাই হোক না কেন, একজন আয়োজন করেছেন আয়োজকরা বাচ্চাদের জন্য, ঠিক আছে। আমার মেয়ে প্রায়ই আসে, প্রতি বছরই ওর একটা রিকোয়েস্টই থাকে যে আমি বইমেলায় যাব। বাচ্চাকে আসলে নিজেদের সংস্কৃতির সাথে একটু পরিচিত করানোর জন্য। শিশুদের প্রাণচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। নতুন প্রজন্মের হাতে বই তুলে দিয়ে জ্ঞানভিত্তিক সমাজ গঠনের প্রত্যাশাই যেন প্রতিফলিত হচ্ছে এই শিশু প্রহরে। আমার বইমেলায় এসে ভালো লাগছে। আমার ভূতের গল্প পছন্দ, এই যে গোপাল ভাঁড়ের বই পছন্দ। কি গল্পের বই কিনতে এসেছো? ভূতের গল্প বই। সিসিমপুরের বই কিনতে চাই, স্টিকার বুক এগুলো কিনতে চাই। তো
রঙের বই আর ছড়ার বই। বহুমাত্রিক বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবার শুরু হয়েছে অমর একুশে বইমেলা। সব বয়সী পাঠকদের পাশাপাশি ক্ষুদে পাঠকরাও যেন পিছিয়ে নেই। শিশুপ্রহর আঙিনা থেকে শিশুদের অংশগ্রহণ যেন সেই কথাই জানান দিচ্ছে। কেউ বা কিনছে তার পছন্দের রঙের বই, কেউ বা কিনছে ছড়ার বই, কিংবা কেউ বা কিনছেন ভূতের গল্পের বই। এবং আয়োজন করা হয়েছে পুরো মেলা জুড়ে পাপেট শোয়ের, যা বাচ্চাদের মূল আকর্ষণ। আয়োজকদের দাবি এবং প্রত্যাশা পুরো মাস জুড়ে শিশুদের অংশগ্রহণ অব্যাহত থাকবে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে বইমেলা আছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু, যুক্ত হচ্ছে তার সাথে। বাবু, ছুটির সন্ধ্যায় অমর একুশে বইমেলায় বইপ্রেমীদের উপস্থিতি কেমন দেখছেন? সার্বিক পরিস্থিতি আমাদেরকে জানাবেন। সাহেলি, আপনাকে ধন্যবাদ। আসলে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশের বইমেলার আজ কিন্তু তৃতীয় দিন। সেই সাথে আজ কিন্তু ফেব্রুয়ারির 28 তারিখ। আর ঠিক এই সময়ে যে মেলাটি প্রাণের হিল্লোলে জেগে উঠবার কথা ছিল, সেই মেলা কিন্তু এখনও পর্যন্ত যে মলিন হয়ে আছে, অর্থাৎ তেমন কিন্তু জমজমাট হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত ইফতারের পর যারা আসছেন তারা কিন্তু পাঠকরা কিন্তু সাথে পাঠকের তুলনায় বেশি দর্শনার্থীদের বেশি আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এবারে যে মেলার যে মানে লোক সমাগম কম, সেটার কারণ হলো আপনি জানেন যে গ্রন্থমেলাটি শুরু হবার কথা ছিল ভাষার মাস ফেব্রুয়ারির 1 তারিখ, সেটি কিন্তু না হয়ে বাঙালির প্রাণের অমর একুশের সেই বইমেলার আয়োজনটি করা হয়েছে ফেব্রুয়ারির একেবারে শেষ দিকে এসে, অর্থাৎ 26 ফেব্রুয়ারি। অবশ্য এর অনেক কারণের মধ্যে প্রধানতম কারণ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তাই দেশের স্বার্থে বা বইমেলার কিছুটা ছন্দপতন হলেও একুশের বইমেলা বলে কথা। আর বইমেলা মানেই বাংলা একাডেমি ও তার উল্টো পাশে সরাদ্দি উদ্যান ঘুরে ঘুরে হরেক রকমের নতুন নতুন বই দেখা। আর তাই তো রোজার অনেক ব্যস্ততা উপেক্ষা করে পাঠকরা কিন্তু আসছেন তাদের প্রাণের বইমেলায়। আর তাই এ সময় বইমেলার আয়োজন করা নিয়ে পাঠকরা এবং লেখকরা কী ভাবছেন যদি আমার সেই বিষয়ে আপনার জানবো। আচ্ছা, একটু বলতে চাই যে আপনি এই যে এখন রোজার মাসে যে বইমেলা শুরু হলো, আসলে মানে কি কেমন আশায় আছেন আপনারা? আসলে আমরা বইপ্রেমী মানুষ, প্রতি বছরই বইমেলায় আসি বইয়ের টানে। সো এবার আমার অনুভূতিটা অন্যরকম। এবার আমার নিজের একটি কবিতার বই বের হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে, সরল কাব্য নামে। সো এবারে পাঠক সমাবেশ অন্যবারের তুলনায় অনেকাংশেই কম, বেসিক্যালি রোজার কারণে, আপনারা সবাই জানেন। তবে আস্তে আস্তে প্রথম দিনের তুলনায় আস্তে আস্তে শুক্রবার শনিবার বৃদ্ধি পেয়েছে। সামনে আমরা আশাবাদী যে আরও বৃদ্ধি পাবে। ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, আসলে বাঙালির বইপ্রেমীদের আসলে মানে বইয়ের প্রতি অগাধ ভালোবাসার কথা। তবে আপনার মাধ্যমে আপনার দর্শকদের আরও জানাতে চাই যে এবারের বইমেলায় দর্শনার্থী এবং পাঠকদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে, মেলায় ব্যবস্থা করা হয়েছে ইফতার এবং তারাবি নামাজের ব্যবস্থাও করা হয়েছে। এদিন মেলায় আসলে অন্যান্য বইয়ের থেকে ইসলামিক ভিত্তিক বই এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার তার সংগ্রামী জীবন আদর্শ নিয়ে বইগুলো অনেক বিক্রি হচ্ছে। সেই সাথে জকিরউদ্দিন সম্রাটের লেখা একটি বই, সেটাও মেলায় পাওয়া যাচ্ছে ইত্যাদি গ্রন্থমেলা থেকে। সে বইটির নাম হচ্ছে ডিজিটাল সম্প্রচার। তো সব মিলিয়ে যদি মোটা দাগে বলতে হয়, একুশের বইমেলার যদিও আজ 28 ফেব্রুয়ারি, তো বিদায়ের ঘণ্টা, যে ভাষার মাসের যে বিদায়ী ঘণ্টা, সেই বিদায়ী ঘণ্টার মাঝে একুশের বইমেলা যে আবার শুরু হলো নতুন করে, তাতে যেন বইমেলাতে যেন নতুন করে প্রাণ লেগেছে। আর এই বইমেলাকে ঘিরে বইপ্রেমীদের মানে শতভাগ নিরাপত্তা প্রদানে বইমেলা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছে তৎপর। তো এই ছিল আজকের তৃতীয় দিনের অমর একুশের বইমেলার সর্বশেষ খবর। সাহেলি বাবু, আপনাকে ধন্যবাদ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতোমধ্যে মন্ত্রণালয় থেকে টিম এসেছে। 2027 সালের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে। সকাল 11টায় নির্বাচন পরবর্তী বিভিন্ন প্রতিশ্রুতি বাস্তবায়নে জেলায় কর্মরত সকল দপ্তরের অফিস প্রধানদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আরও বলেন, জনগণের খাদ্য এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে, নারীদের উন্নয়নে কাজ করা হবে। এই মেডিকেল কলেজ
স্থাপনের জন্য আমাদের টিম এসেছে, ইতিমধ্যে তারা এসছেন, কথা হয়েছে। তারা জমি থেকে আজকেই নির্ধারণ করবেন এবং তারা আশা করছেন যে 2027-এর মধ্যেই তারা এখানে শুরু করতে পারবে। তো এটা আমাদের জন্য ঠাকুরের জন্য নিঃসন্দেহে ভালো খবর। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা বিভিন্ন বিষয়গুলো আলোচনা করেছি। আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি মাদক নিয়ন্ত্রণের জন্য। আমরা আশা করি যে আমাদের এসপি সাহেবের নিজস্ব ব্যক্তিগত তত্ত্বাবধানের মাধ্যমে অতি দ্রুত এর উপরে আজ থেকেই কার্যক্রম শুরু হবে। দল যদি মনোনয়ন দেয় তাহলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশ নেবেন বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। দুপুরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এই কথা জানান। সামাজিক মাধ্যমে যা লিখেছেন তা ব্যক্তিগত অভিপ্রায় বলে জানান তিনি। এ সময় প্রতিমন্ত্রী বলেন, ঢাকার সমস্যা নিরসন নিয়ে প্রশাসকের সঙ্গে ফলপ্রসূ আলাপ আলোচনা হয়েছে। আগামী বর্ষার আগে ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া, জলাবদ্ধতা নিরসন নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। নাগরিক সমস্যা সংক্রান্ত যে কোনো প্রোগ্রামে আমি সবসময় যুক্ত থাকতাম। ঢাকা দক্ষিণের পক্ষ থেকে, ঢাকা উত্তর থেকে জনাব তাবিত আওয়াল ইমিডিয়েট পাস্ট ক্যান্ডিডেট হিসেবে আমরা কাজ করেছি। আমি যেটা সামাজিক মাধ্যমে বলেছি সেটা আমার ব্যক্তিগত অভিপ্রায়। তবে আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, যেটা অবশ্যই সামাজিক মাধ্যমে হয়তো পুরাটা এইভাবে লেখা যায় না, তার আগে পরে কিন্তু অনেকগুলা কথা রয়েছে। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং যদি দল মনে করে যে আমি নির্বাচন করব এবং অন্য কেউ করবেন না, তাহলে পরেই আমি নির্বাচনে অংশগ্রহণ করতে পারি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন ভাতার দাবিতে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সকাল থেকে শ্রমিকরা বিক্ষোভ শুরু করে এবং এক পর্যায়ে ঢাকা সিলেট মহাসড়ক প্রায় 3 ঘন্টা অবরোধ করে রাখেন। এতে প্রায় 18 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয় এবং যাত্রী এবং রোগীবাহী অ্যাম্বুলেন্স সহ সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েন। শ্রমিকদের অভিযোগ, গত ডিসেম্বর 2025 থেকে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত বেতন ভাতা পরিশোধ করা হয়নি এবং প্রতিবাদ করলে নির্যাতন এবং ছাঁটাই করা হচ্ছে। এর মধ্যে পুলিশ মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টার এক পর্যায়ে বেলা 1:15টার দিকে শ্রমিকদের ধাওয়া দেয়। এ সময় উভয় পক্ষের পাল্টাপাল্টি ধাওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শ্রমিকদের মধ্যে 10 জন আহত হন। আমাদের বেতন দেয় না, রানিং মাসে খালি ডেট দেয়, খালি ডেট ঘুরায়। আমরা 3 মাস ধরে বেতন পাই না। সামনে ঈদ বোনাস পাবো, এগুলো কোনো খবর নেই। 3 মাসের বেতন দেয় না। বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় মুক্ত বাণিজ্য চুক্তির আগাম প্রস্তুতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে চিঠি দেওয়া হয়েছে। ধাপে ধাপে অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাজ্যের সাথে মুক্ত বাণিজ্য চুক্তির উদ্যোগ নেওয়া হবে। মন্ত্রী আরও বলেন, ঈদের আগে শিল্প কারখানার শ্রমিকদের বকেয়া মজুরি বেতন পরিশোধ করা হবে। দুপুরে সিলেটের সার্কিট হাউসে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় প্রবাসী কল্যাণ, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুর হক চৌধুরী বলেন, দেশের বাইরে বন্ধ বিভিন্ন শ্রমবাজার খুলতে কাজ করছে সরকার। আর পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি বলেছেন, আগামী বর্ষা মৌসুমে সামনে রেখে নদী ও খাল খনন এবং হাওর রক্ষা বাঁধ নিয়ে কাজ করছে সরকার। এবারের কাজে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। রোজার শেষে ঈদের পরের মাস এবং তার পরবর্তী সময়ে মূল্য স্থিতিশীল থাকবে। আমাদের এই সরকার আসার পরে আমরা নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড যেটা ইমিডিয়েট চালু হবে এবং একই সঙ্গে স্পেনের বিষয়টা স্পেসিফিকলি আমরা ফরেন মিনিস্টার ওয়াইসিতে গেছেন, ওইখান থেকে আসার পরেই আমরা যৌথভাবে বসে এটা যাতে দ্রুত গতির সময়ের মধ্যে এটা সমাধান করা যায় তার পদক্ষেপ নেওয়া হয়েছে। এদেশ থেকে অনেক টাকা পাচার হয়ে গেছে, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, এবং দুর্নীতি নামক ব্যাধিটা আমাদেরকে আঁকড়ে ধরেছিল। সুতরাং এই দেশটাকে দুর্নীতিমুক্ত করা এটা আমাদের একটা কঠিন চ্যালেঞ্জ। আমরা আমাদের মহৎ এই উদ্বেগ থেকে দায়িত্বটুকু এইভাবে নিচ্ছি, জনসাধারণের জন্য যেটা প্রয়োজন সেটা আমরা পাহারা দিয়ে শেষ করব ইনশাল্লাহ। আজ মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে 2 মাস ধরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এই নিষেধাজ্ঞা 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 2 মাস চলমান থাকবে।
ইলিশ উৎপাদন বৃদ্ধি এবং জাটকা সংরক্ষণের জন্য চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচরের চরভোরে পর্যন্ত 70 কিলোমিটার এলাকাকে অভয়াশ্রম ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় নিবন্ধিত জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। মৎস্য বিভাগ বলছে ইতোমধ্যে অভয়াশ্রম বাস্তবায়নের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।